সুখধারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ আমরা দেখে নেব 2024 সালের নভেম্বর মাসের 4th ফ্রাইডে যে সুপুষ্টি দিবস অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করা হবে, সেখানে অঙ্গনওয়াড়ি দিদিরা তাদের বেনিফিশিয়ারি শিশুদের অভিভাবক এবং বেনিফিশিয়ারি মায়েদের সঙ্গে কী নিয়ে আলোচনা করবেন। তো দেখুন, দেখতেই পাচ্ছেন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ পানীয় জল, হাইজিন, স্যানিটেশন অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার, মোটামুটি এটাই থিম থাকে। মূল যে তথ্যগুলো পৌঁছে দিতে হবে, অসুস্থতা এড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাত পরিষ্কার রাখা, কখন হাত ধোয়া উচিত। তাহলে নভেম্বর মাসে 2024 সালের নভেম্বর মাসের 4th ফ্রাইডে যে সুপুষ্টি দিবস অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে, সেখানে বেনিফিশিয়ারি শিশু, তাদের অভিভাবক এবং বেনিফিশিয়ারি মায়েদের নিয়ে যে জিনিসগুলো আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে এই তথ্যগুলো পৌঁছে দিতে হবে। কখন হাত ধোয়া উচিত? হাত অপরিষ্কার রাখার জন্য বিভিন্ন সময় আমাদের অসুস্থতা তৈরি হয়, তাই হাত সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এবং কতকগুলো গুরুত্বপূর্ণ সময় বা পরিস্থিতি আমাদের মেনে চলতে হবে যখন যখন আমাদের হাত অবশ্যই ধুতে হবে। তো দেখুন, কোন সময়ে হাত অবশ্যই ধুয়ে নেওয়া উচিত। খাওয়া ও রান্না করার আগে, শৌচাগার ব্যবহার করার পরে, পোষা প্রাণীসহ যে কোনো পশুদের স্পর্শ করার পরে, অসুস্থ লোকেদের দেখার আগে এবং পরে, বাইরে থেকে ঘরে ফেরার পরে, খেলাধুলো, বাগান তৈরি ইত্যাদি, বাইরে গিয়ে খেলাধুলো করা, বাগান তৈরি করা ইত্যাদি করার পরে ঘরে এসে হাত ধুতে হবে। নাক ঝাড়া, কাশি বা হাঁচি দেওয়ার পরে। তাহলে এই পরিস্থিতিতে অবশ্যই আমাদের হাত ধুতে হবে। আমরা অনেকেই ভাত খাওয়ার আগে হাত ধুই না, কিন্তু ভাত খেয়ে হাত ধুই। কিন্তু সত্যি কথা বলতে, খাওয়ার পরে হাত ধোয়ার চেয়ে খাওয়ার আগে হাত ধোয়ার গুরুত্ব অনেক বেশি। আমি বলছি না যে আপনারা খাওয়ার পরে হাত ধোবেন না বা ধুতে বলবেন না, কিন্তু ভাত খাওয়ার আগে হাত ধোয়ার গুরুত্ব অনেক বেশি। দুবারই হাত ধুতে হবে আমাদের। তারপরে দেখুন কি বলছে, শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করার উপায়। শিশুদের জন্মের প্রথম 6 মাস পর্যন্ত কেবল মায়ের দুধ খাওয়ান, বোতলে দুধ খাওয়াবেন না। শিশুর সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করুন। শিশুকে খাওয়ানোর আগে এবং পরে, শৌচালয় ব্যবহারের পরে এবং শিশুকে স্পর্শ করার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন। নিরাপদ পানীয় জল ব্যবহার করুন। কেবলমাত্র পরিষ্কার, টাটকা এবং উষ্ণ খাবার নিজে খান এবং শিশুকে খাওয়ান। তাহলে শিশুর সংক্রমণ থেকে রক্ষা করার উপায় এইগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণভাবে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে আলোচনা করতে হবে। তারপরে দেখুন, নিরাপদ পানীয় জল এবং পরিচ্ছন্নতা। নিরাপদ পানীয় জল ব্যবহার করুন এবং বিভিন্ন সংক্রমণ ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে পানীয় জলটি ঢাকা দিয়ে রাখুন। যেটা আমরা অনেকে করতে পারি না বা করি না, সেটা হচ্ছে পানীয় জলকে অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে তার মধ্যে বাইরে থেকে কোনো সংক্রমণ না হয়। খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করুন এবং আপনার গ্রামকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করুন। খোলা জায়গায় মলত্যাগ একেবারেই অনুচিত, করবেন না। এর থেকে আমাদের পানীয় জল এবং অপরিচ্ছন্নতা বৃদ্ধি পায়, পানীয় জল দূষিত হয়। আচ্ছা, তারপরে দেখুন, আপনার এবং আপনার সন্তানের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন। তাহলে এই কথাগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে আলোচনা করতে হবে অভিভাবক, বেনিফিশিয়ারি এবং শিশুদের সঙ্গে। পেটে কৃমি এড়াতে কৃমিনাশক ওষুধ। পেটে কৃমি মা এবং শিশু উভয়ের রক্তাল্পতার কারণ হতে পারে। পেটে যদি কৃমি থাকে তাহলে কিন্তু রক্তাল্পতা হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। শিশুর পেটে কৃমি হলে তার খিদে কমে যায় এবং তার শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে বাধা তৈরি হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর পেটে যদি কৃমি হয় তাহলে কিন্তু বৃদ্ধি কমে যাবে, মানসিক বিকাশও কমে যাবে। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার সময় কাছের স্বাস্থ্যকেন্দ্র থেকে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দিন। শিশুদের প্রতি 6 মাস পরে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরামর্শ দিন। হাত ধোয়ার পদ্ধতি, এবার আমরা দেখে নেব হাত ধোয়ার পদ্ধতিটা কেমন। দেখুন, এখানে কিছু ছবি দেওয়া রয়েছে এবং এখানে বলা রয়েছে, এগুলো সবটাই আমরা দেখে নেব। হাত ভেজান। কল বা চাপাকলের জলে হাত ভিজিয়ে হাতে সাবান লাগান। সাবানের ফেনা, সাবান দিয়ে ঘষে আপনার হাতে ফেনা তৈরি করুন। তালুর পিছন দিক থেকে শুরু করে আঙুলের মধ্যবর্তী স্থানে এবং নখের তলায় ভালো করে ঘষুন। এই কথাগুলো কিন্তু খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। হাতের একটা আঙুলের মধ্যে আরেকটা আঙুল ঢুকিয়ে ঘষাঘষি করতে হবে।
নখের মধ্যে নখ তো রাখা যাবে না, নখ কাটার পরেও সামান্য যে নখ থাকবে তার মধ্যেও যাতে সাবানের গ্যাজাগুলো ঢোকে সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং হাতের তালুর দুদিকেই সাবানের গ্যাজা দিয়ে ঘষতে হবে, সাবানের ফেনা দিয়ে ঘষতে হবে। হাত ঘষা অন্তত 20 সেকেন্ড ধরে জোরে জোরে হাত ঘষুন, তারপর হাত ধুয়ে নিন। এখানেও আমরা ভুল করে থাকি, আমরা যখন সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই তখন কয়েক সেকেন্ডের মধ্যেই 20 সেকেন্ড পর্যন্ত আমরা হাত ঘষি না, কিন্তু এটা কিন্তু আমাদের করতে হবে। অন্তত 20 সেকেন্ড আমাদের হাত সাবানের ফেনার মধ্যে জোরে জোরে তালুর এপাশ ওপাশ দুপাশেই ঘষতে হবে এবং আঙুলের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে ঘষতে হবে। হাত ধোয়া কল বা চাপাকলের জলে হাতটা ভালো করে ধুয়ে নিন। দেখুন এখানে একটা আঙুলের মধ্যে আঙুল ঢোকানো আছে, তারপরে দেখুন হাতের সঙ্গে হাত কীভাবে ঘষছে, এগুলো সব কিন্তু এই ছবিগুলোতে যেমনভাবে দেখানো রয়েছে সেইভাবে আপনারা করবেন বা সেইভাবে হাত ধোয়ার পরামর্শ অবশ্যই সকলকে দেবেন। কল বা চাপাকলের জলে হাতটা ভালো করে ধুয়ে নিন। হাত শুকনো, হাত কীভাবে শুকনো করতে হবে দেখুন, ভেজা হাতটা বাতাসে শুকান বা পরিষ্কার তোয়ালেতে হাত মুছে নিন। পরনের শাড়ি বা কোনো ব্যবহৃত কাপড়ে হাত মুছবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা সাধারণত হাত ধুয়ে খুব তাড়াতাড়ি হাত ধুই, 20 সেকেন্ড ধরে আমরা সাবানের ফেনা দিয়ে হাত মোটেই ঘষি না, এটা আমাদের ভুল। তাহলে হাত যখন আমরা ধোবো সাবানের ফেনা দিয়ে অন্তত 20 সেকেন্ড ভালো করে ঘষবো এবং যেটা আমরা আরও হাত ধোয়ার পরে ভুল করি সেটা হচ্ছে নোংরা কাপড় জামা গামছায় ইত্যাদি হাত মুছে ফেলি। চেষ্টা করতে হবে হাতের জলটা ঝেড়ে ফেলে বাতাসেই হাতটা যাতে শুকানো যায়, তাহলে কিন্তু নোংরা কোনো কাপড় থেকে আবার হাতে কোনো রকম নোংরা সংক্রমণ হবে না। তারপরে দেখুন কি বলছে, বাড়িতে এবং বাড়ির বাইরে পালনীয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা। দেখুন এখানে কি পরামর্শ দিচ্ছে বা কি গাইডলাইন রয়েছে। ফল এবং শাকসবজি খাওয়ার আগে হাত আগে ধুয়ে নিন। মানে ফল এবং শাকসবজি যেগুলো আমরা খাই সেগুলো অনেক সময় না ধুয়ে কুটে খাই, তা করা যাবে না, এগুলো আগে ধুয়ে নিতে হবে। নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন, যেমন নিয়মিত স্নান করা, চুল পরিষ্কার করা, পরিষ্কার জামাকাপড় পরা, নখ কাটা ইত্যাদি। নখ কাটাটাও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো আরও বেশি গুরুত্বপূর্ণ, যাদের ইমিউনিটি কম হয়, নখের মধ্যে থেকে বিভিন্ন সংক্রমণ হয়ে তাদের কিন্তু পেট খারাপ হয়। তাই নখ কাটাটা খুব গুরুত্বপূর্ণ শিশু এবং বড়দের উভয়ের ক্ষেত্রেই। আপনার গ্রামে শহরে জমা জলের নিকাশ এবং আবর্জনা মুক্ত পরিবেশ নিশ্চিত করুন। গ্রামে শহরে আশেপাশে বাড়ির আশেপাশে আবর্জনা যেন না থাকে এবং যে জল জমে থাকে সেই জল যেন নিকাশ হয়ে যায়, অর্থাৎ জলটাকে যেন ড্রেনেজ করে দিয়ে বাইরে বের করে দেওয়া যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। রোগ জীবাণু সংক্রমণ বন্ধ করতে কাশি বা হাঁচি দেওয়ার সময় রুমাল ব্যবহার করুন। আমরা সাধারণত হাঁচি কাশি যখন দিই তখন রুমাল ব্যবহার করি না, যার ফলে হাঁচি কাশি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাঁচি কাশির সঙ্গে যে ভাইরাসগুলো বাইরে বেরোয় সেগুলোর দ্বারা অন্য কেউ সংক্রমিত হয়। রুমাল যদি ব্যবহার করি বা আমরা যদি মাস্ক পরে থাকি তাহলে কিন্তু এই সম্ভাবনা অনেক কমে যায়। বিশেষ করে আমাদের বাড়িতে আমরা বড়রা যখন হাঁচি কাশি দিই তার দ্বারা কিন্তু শিশুরা সংক্রমিত হতে পারে। তাই বাড়িতে শিশুর সামনে যখন আপনারা হাঁচি কাশি দেবেন তখন অবশ্যই রুমাল ব্যবহার করুন বা যদি মাস্ক ব্যবহার করা যায়, যদি আপনার সর্দি হয়ে থাকে মাস্ক ব্যবহার করলে হয়তো আরও বেশি উপকার হবে। তারপরে দেখুন, জল আর খাবার যেন জীবাণুমুক্ত হয়, পরিচ্ছন্ন থাকতে ব্যবহার করুন শৌচালয়। শৌচালয় আমাদের ব্যবহার করা উচিত, আমরা অনেক সময় শৌচালয় ব্যবহার করি না, তো সেই শৌচালয় কিন্তু আমাদের ব্যবহার করা উচিত নিয়মিত। প্রত্যেক ক্ষেত্রেই শৌচালয়ের জন্য যখনই দরকার হবে শৌচালয়ই ব্যবহার করবেন। খাওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব বুঝিয়ে বলুন। দেখুন এখানে কি বুঝিয়ে বলতে হবে আলোচনায়, খাওয়ার সময় স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে কিছু ভালো অভ্যাস গড়ে তুললে শিশু অসুখে কম ভুগবে। খাওয়ার সময় কিছু স্বাস্থ্যবিধি যদি মেনে চলা হয় তাহলে শিশুরা কম ভুগবে। রান্নার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া শিশুর মল পরিষ্কার করার পর সাবান দিয়ে হাত ধুতে হবে, যেটা আমরা অনেক সময় করি না। শিশুর মল পরিষ্কার করার পরে হাত মুছে নিই, এরকম করবেন না। আলোচনা করবেন যে যারা এরকম করে তারা যেন এটা না করে, সাবান দিয়ে যেন হাত পরিষ্কার করে নেয় শিশুর মল পরিষ্কার করার পরে। নিজের খাওয়ার আগে এবং খাবার পরিবেশন করার আগেও সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
এটাই হাতকে জীবাণুমুক্ত রাখার সবথেকে ভালো পদ্ধতি। এর ফলে খাবারের সাথে শরীরে জীবাণু ঢুকতে পারে না, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কমে। তো এই বিধিনিষেধগুলো আমরা যদি মেনে চলি, এইখানে পরামর্শগুলো আমরা মেনে চললে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এই আলোচনা করবার পরে যাদের সঙ্গে আলোচনা করবেন তাদেরকে পরে প্রশ্ন করুন, হাতকে জীবাণুমুক্ত রাখতে কী করতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর যদি তারা না দিতে পারে, অবশ্যই আরেকবার বুঝিয়ে বলুন। তারপরের প্রশ্ন দেখুন, কোন কোন কাজ করার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। একথা আগেই আলোচনা করা হয়েছে। এরও উত্তর যদি যাদের সঙ্গে আলোচনা করছেন তারা যদি সঠিকভাবে দিতে না পারে, অবশ্যই তাদেরকে আরেকবার বুঝিয়ে বলুন। তারপর দেখুন, খাবার তৈরি করার স্বাস্থ্যসম্মত উপায় কী। দেখুন, খাবার তৈরি করার স্বাস্থ্যসম্মত উপায় যেটা আপনাদের সকলকে বুঝিয়ে বলতে হবে, অঙ্গনওয়াড়ি দিদিদের বুঝিয়ে বলতে হবে, যাদের সঙ্গে এই আলোচনা করবেন আপনার বেনিফিশিয়ারিদের সঙ্গে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে রান্না করার আগে, শিশুকে খাওয়ানোর আগে এবং খাবার পরিবেশন করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। যিনি খাবার রান্না করবেন তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তার হাতে যেন বড় নখ না থাকে। চুল আঁটো করে বাঁধা থাকতে হবে। যদি চুল খোলা থাকে তাহলে চুলের মধ্যে থেকেও জীবাণু খাবার মধ্যে প্রবেশ করতে পারে, তাই চুল টাইট করে আঁটো করে বাঁধা থাকতে হবে। আর পরনের জামা কাপড় পরিষ্কার রাখা দরকার। শিশুকে খাবার খাওয়ানোর আগে শিশুর জন্য ব্যবহার করা বাসনপত্র যেমন বাটি, চামচ, থালা, গেলাস ইত্যাদি ধুয়ে নিতে হবে ভালো করে। এই আলোচনা করবার পরে প্রশ্ন করতে হবে, যিনি রান্না করবেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কোন দিকগুলোর উপর নজর রাখবেন। এর উত্তর যদি না দিতে পারেন তারা আবার একবার বুঝিয়ে বলতে হবে। আর যদি এর উত্তর সঠিকভাবে তারা বলে দিতে পারেন তাহলে তো খুব ভালো কথা। তারপরের প্রশ্ন করবেন, শিশুর খাওয়ার বাসনপত্র কিভাবে পরিষ্কার রাখতে হবে, যেটা আগে আলোচনা করা হয়েছে। সেই উত্তরও যদি তারা না দিতে পারে আরেকবার বুঝিয়ে বলবেন। তারপর দেখুন, পানীয় জলের নিরাপদ সংরক্ষণ এই সংক্রান্ত কী গাইডলাইন দেওয়া আছে বুঝিয়ে বলতে হবে। যাদের সঙ্গে আলোচনা করবেন তাদের সঙ্গে বুঝিয়ে বলতে হবে, প্রধানত দূষিত জল পান করার ফলেই ডায়রিয়া এবং অন্যান্য পেটের অসুখ দেখা দেয়। পানীয় জল রাখার পাত্র নিয়মিত ধুয়ে পরিষ্কার করতে হবে। ধুলো ময়লা যাতে ঢুকতে না পারে তাই পানীয় জল রাখার পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। একথা আগেও আলোচনা করা হয়েছে। বাড়িতে পানীয় জলের পাত্র একটা উঁচু জায়গায় রাখতে হবে। হাত ডুবিয়ে পানীয় জল বার করতে গেলে জলে হাতের স্পর্শ লাগে, ফলে হাতে লেগে থাকা জীবাণু জলকে দূষিত করে। তাই জলের পাত্রের পাশে থাকবে লম্বা হাতলওয়ালা জল বার করার মগ। ওই মগের সাহায্যে জল বার করে পরিষ্কার গ্লাসে নিয়ে পান করতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় কী করি, জলের যে পাত্র তার মধ্যে হাত ডুবিয়ে জল তুলি, এর ফলে হাতের মধ্যে যে জীবাণু থাকে সেগুলো জলের মধ্যে মিশে যায়, তার ফলে জল নিরাপদ আর থাকে না, সংক্রামিত হয়, তার ফলে আমাদেরও নানা রকম অসুখ বিসুখ হয়। তাই জল তোলবার জন্য এইরকম একটা পাত্র রাখতে পারলে খুবই ভালো হয়। এইরকম একটা পাত্র রাখতে হবে যার মধ্যে যা দিয়ে জল তুলতে হবে এবং সেটা গ্লাসে ঢেলে আমাদের খেতে হবে। এই আলোচনা করার পরে প্রশ্ন করতে হবে, ধুলো ময়লা থেকে পানীয় জলকে কিভাবে বিশুদ্ধ রাখা যায়। যদি উত্তর না দিতে পারে বুঝিয়ে আর একবার তাদের সঙ্গে আলোচনা করুন এবং বুঝিয়ে বলুন। পরে প্রশ্ন করবেন, কিভাবে জল পান করলে পানীয় জলে জীবাণু মেশে না। এরও উত্তর যদি তারা না দিতে পারে তাহলে তাদেরকে বুঝিয়ে আবার বলুন, হাতলওয়ালা একটি পাত্র রাখতে হবে যা দিয়ে জলের পাত্র থেকে জল তুলে গ্লাসে ঢেলে সেটা খেতে হবে। তারপর দেখুন, স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার সবার সঙ্গে আলোচনা করবার সময় এইটা বুঝিয়ে বলতে হবে, প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচালয় থাকতে হবে এবং বাড়ির প্রত্যেক সদস্যকে তা ব্যবহার করতে হবে। আমি আগেও বলেছি, যখনই শৌচকর্মের প্রয়োজন হবে তখনই আপনারা শৌচালয় ব্যবহার করবেন। খোলা স্থানে মলমূত্র পড়ে থাকলে কিংবা হাত অপরিষ্কার থাকলে পরিবেশে রোগ জীবাণু ছড়ায়। এটা মাথায় রাখবেন, খোলা স্থানে মলমূত্র যদি থাকে এবং অপরিষ্কার থাকলে কোনো জায়গা, সে পরিবেশে রোগ জীবাণু ছড়াবে। স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে। শৌচকর্ম করার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। খালি পায়ে চলা উচিত নয়, এতে কৃমির সংক্রমণ হতে পারে। এটা হয়তো আমরা অনেকেই জানি না, খালি পায়ে আমরা যখন চলি তার ফলে কিন্তু আমাদের পায়ের মধ্যে থেকে কৃমি আমাদের শরীরে প্রবেশ করতে পারে, তাই খালি পায়ে হাঁটা উচিত নয়। এই আলোচনা করবার পরে প্রশ্ন করতে হবে সকলকে, শৌচকর্ম করার পর কিভাবে হাত পরিষ্কার করা উচিত। যদি বলতে না পারে অবশ্যই বুঝিয়ে আর একবার
একবার বলুন। তারপরে প্রশ্ন করতে হবে স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে কেন? এটাও যদি উত্তর না দিতে পারেন তাহলে আর একবার তাদেরকে বুঝিয়ে বলুন। এই হলো নভেম্বর 2024 অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসের 4th ফ্রাইডে যে সুপুষ্টি দিবস অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করা হবে, সেখানে বেনিফিশিয়ারিদের নিয়ে বা উপভোক্তাদের নিয়ে এই আলোচনা করে বুঝিয়ে বলতে হবে। এবং এটা অঙ্গনওয়াড়ি দিদিদের পোষণ ট্র্যাকারে তোলার যে পদ্ধতি, সেটাও আমি এখানে একবার শেয়ার করে দিচ্ছি। আপনারা হয়তো জানেন, তবুও একবার বলে দিচ্ছি। পোষণ ট্র্যাকার ওপেন করার পরে যে মোর অপশানে যাবেন, এটা ডান দিকে একদম নিচে মোর থাকে। মোর অপশানে যাওয়ার পরে দেখবেন ইভেন্ট পাবেন আপনারা। এই ইভেন্ট যখন আপনারা পাবেন, তখন দেখবেন ইভেন্টে টাচ করার পরে সিবিই আসবে, সিবিইতে টাচ করবেন। তারপরে দেখবেন অ্যাড সিবিইতে ক্লিক করতে হবে। অ্যাড সিবিইতে ক্লিক করার পরে এখানে ডেটটা সিলেক্ট করতে হবে। 2024 সালের নভেম্বর মাসের যে ডেট হবে, সেই ডেটটা হচ্ছে 22/11/2024, 4th ফ্রাইডের ডেট। তারপরে থিমটা সিলেক্ট করতে হবে। এই থিমটা হবে এইখানে থিম, অ্যারোতে ক্লিক করার পরে থিম সিলেক্ট করতে হবে সুপোষণ দিবস। এটা সিলেক্ট করার পরে জাস্ট আপনি সাবমিট করে দেবেন, দেখবেন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। ব্যাস, আপনার সুপুষ্টি দিবস আলোচনা করার পরে এবং সেটা পোষণ ট্র্যাকারেও ঠিক এই রকমভাবে আপনারা আপলোড করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে যে অঙ্গনওয়াড়ি সেন্টারে কী আলোচনা করতে হবে 2024 সালের নভেম্বর মাসে সুপুষ্টি দিবসে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও। ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, এখানে আপনাদের কাজের এবং আপনারা যে সমস্যায় পড়েন তার অনেক ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন।